গল্পে শুরু হয় ক্যাং ডেভিড নামের একজন বিচারককে দিয়ে। তিনি শুধু একজন বিচারক নন, মানুষের চোখে তিনি একজন তারকা। কারণ তার নিখুঁত ইমেজ, কোটি কোটি মানুষের ভালোবাসা আর মিডিয়ার সামনে তিনি একদম আদর্শ মানুষ। কিন্তু এই নিখুঁত জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন সত্য। হঠাৎ একটি দুর্ঘটনা তার জীবনকে পুরো উল্টে দেয়। একজন ক্ষমতাধর বিচারক থেকে সে ধীরে ধীরে নেমে আসে একজন পাবলিক ইন্টারেস্ট আইনজীবীর জায়গায়। আর সেখানেই তার দেখা হয় এমন একজন আইনজীবীর সাথে যে তার পুরোটা জীবন আইন ও ন্যায়ের জন্য উৎসর্গ করেছে। দুইজনই সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, কিন্তু যখন তারা একসাথে কাজ শুরু করে তখন জন্ম নেয় এক অনন্য জুটি। যেখানে কর্পোরেট মামলায় অনেক টাকা খরচ হয়, সেখানে তাদের জুটি কিভাবে অসহায় মানুষদের জন্য কেস লড়ে তাই দেখব আমাদের আজকের গল্পে। গল্পের শুরু হয় জিএস গ্রুপের সিইও মিস্টার জাংয়ের কেস দিয়ে। তার বিরুদ্ধে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, আর এই গুরুত্বপূর্ণ মামলার বিচার করবেন ক্যাং ডেভিড। বিচার শুরু হতেই মিস্টার জাংয়ের আইনজীবী এই মামলার রায় কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন। তিনি বলেন, আমরা ভুক্তভোগীদের সাথে সমঝোতার চেষ্টা করছি। ইতিমধ্যে তারা সমঝোতায় রাজি হয়েছে, তাই আরও 3 সপ্তাহ সময় দরকার। এ কথা শুনে ক্যাং ডেভিড স্মিত হেসে ওঠে। 3 সপ্তাহ অনেক সময়। এরপর তিনি কঠিন স্বরে বলেন, এই লোক তার কর্মচারীদের ঠকিয়েছে, অসংখ্য মানুষের জীবন ধ্বংস করেছে, ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছে, এমনকি কর্মচারীদের মারধরও করেছে। সে চিৎকার করে বলে ওঠে, এইসব অপরাধের জন্য কি 3 সপ্তাহ যথেষ্ট? তারপর ডেভিড মিস্টার জাংকে 10 বছরের জেল এবং 70 বিলিয়ন ওন জরিমানা করে। এই রায় শোনার পরই সবাই বেশ খুশি হয়। ডেভিডের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ধীরে ধীরে সে মানুষের চোখে হয়ে ওঠে একজন সৎ ও নির্ভীক বিচারক, যিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং ন্যায়ের জন্য লড়াই করেন। সংবাদ মাধ্যমেও তার বেশ প্রশংসা হয়, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এই সবই ছিল তার অভিনয়। সে আসলে বিনয়ী বা আদর্শ মানুষ ছিল না। সে এসব করছিল শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। কারণ তার একটাই লক্ষ্য, সুপ্রিম কোর্টের বিচারক হওয়া। এই কারণেই সে কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করত, কারণ তারাই তাকে মনোনয়ন দিতে পারত। সে প্রধান বিচারপতিকেও তোষামত করত, যদিও লোকটা ছিল ভীষণ দুর্নীতিগ্রস্ত। এমনকি তারা তাকে অপমান করলেও সে চুপ করে থাকত, শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য। সে ইচ্ছে করেই পুরনো সমাধান হওয়া কেসগুলো মিডিয়ার সামনে নিয়ে আসতো, যেন খবর ছড়িয়ে পড়ে সে আসলে কতটা পরিশ্রমী। একদিন সে এক মেয়েকে সাহায্য করতে যায়। সে ভেবে নেয় এই মেয়েটা হয়তো এখানেরই একজন কর্মচারী, কিন্তু পরে যখন সে জানতে পারে এই মেয়েটিও একজন আইনজীবী, সাথে সাথেই তার আচরণ যেন বদলে যায়। মেয়েটি তাকে আঙ্কেল বলে সম্বোধন করলে সে আরও রেগে যায়। সেও তাকে খালা বলে ডেকে ওঠে। কথা কাটাকাটির এক পর্যায়ে ডেভিড বলে, তুমি কি আমাকে চেনো না? টিভি দেখো না? সে নিজেকে খুব বড় মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। এমনকি অন্য কর্মীদের সামনে সে ভালো সাজার অভিনয় করে। তার এই দ্বিচারিতা দেখে মেয়েটি বেশ অবাক হয়। এরপর জানা যায় ডেভিড সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে মনোনয়ন পেয়েছে। সে বেশ খুশি হয়ে তার মায়ের কবরের কাছে যায়। সে তার মাকে জানায় সে তার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একসময় তার মা কারখানায় কাজ করত, অত্যন্ত কষ্টে জীবন কাটালেও ছেলের সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করেনি। তিনি নিজের ছেলেকে অনেক বড় বানাতে চেয়েছিলেন। তাই তার মৃত্যুর পর ডেভিড নিজেকে এমন এক অবস্থানে নিয়ে যায় যেটা তার মা সব সময় চাইতেন। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। অফিসে ফিরে সে তার সেক্রেটারির সামনে এমন ভান করে যেন সে সত্যি সত্যি সুপ্রিম কোর্টের বিচারক হতে চায় না। সে শুধুমাত্র মানুষের উপকার করতে পারলেই খুশি। এরপর সে জানতে পারে তার স্কুলের এক পুরনো বন্ধু তার সাথে দেখা করতে এসেছে। বন্ধু তার সাফল্যের বেশ প্রশংসা করে এবং খুশি হয়ে তার একটি অটোগ্রাফ চায়। একসময় ডেভিড এক মেয়েকে পছন্দ করত, তখন এই বন্ধুটি তাকে সাহায্য করেছিল। এসব পুরনো স্মৃতি মনে করে তারা ড্রিঙ্কস করতে শুরু করে। পরদিন এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে আসে। ঠিক তখনই গাড়ির ডিকি খুলতেই ডেভিড অনেক টাকা ভর্তি একটি আপেলের বাক্স দেখতে পায়। সাথে সাথে সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে ভয়ে কাঁপতে শুরু করে। সে বুঝতে পারে না এই টাকা তাকে কে দিয়েছে আর কেনই বা দিয়েছে। কারণ বিচারকের গাড়িতে এমন টাকা থাকা মানে ঘুষের মামলা। সে বেশ আতঙ্কিত হয়ে পড়ে।
তাই পুরো ঘটনাটি তার বসকে জানায়। সেই বাক্সে তারা একটি চিঠিও পায়। সেখানে লেখা ছিল টাকাটা যেন কোনো ভালো কাজে ব্যবহার করা হয়। তাই ডেভিড পুরো টাকাটাই দান করে দেয়। কিন্তু তাতেও তার সমস্যা মেটে না। পরদিন তার বস তাকে ডেকে সজোরে এক চড় মারে। সে তাকে একটি ভিডিও দেখায়। সেখানে ডেভিড নিজেই সেই বাক্স ভর্তি টাকা হাসি মুখে তার গাড়িতে তুলছে। সে বেশ অবাক হয়ে যায়, বুঝতে পারে না এটা কিভাবে হলো। সে ভিডিওটি মিথ্যা বলে দাবি করে। পরে জানা যায় তার সেই স্কুলের বন্ধু আসলে বহু বছর আগেই মারা গেছে। আর যে তার সাথে সেই বন্ধু সেজে দেখা করেছে সে আসলে একজন প্রতারক। মানে সবটাই ছিল সাজানো নাটক। ডেভিড বুঝতে পারে সে ভয়ঙ্করভাবে ফেঁসে গেছে। তাই সে তার বসের কাছে পুরো বিষয়টি তদন্ত করার জন্য সময় চায়। কিন্তু তার বস খুব পরিষ্কারভাবে জানিয়ে দেয়, হয় তুমি চাকরি ছেড়ে দাও, না হলে ঘুষের টাকা নেওয়ার অভিযোগে পুলিশি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত হও। যদি তুমি পদত্যাগ করো তাহলে হয়তো তদন্ত হবে না, তবে তুমি আর কখনো নিজের ল ফার্ম খুলতে পারবে না। এসব শুনে ডেভিড বেশ ভেঙে পড়ে। তখন তার মায়ের কথা মনে পড়ে। তিনি সব সময় চাইতেন ডেভিড যেন একজন সফল মানুষ হয়, যেন তাকে কেউ ছোট করে না দেখে, যেন মার মতো ডেভিডকে কষ্টের জীবন কাটাতে না হয়। তাহলে সে কিভাবে সব ছেড়ে দেবে? না, সে হাল ছাড়তে পারে না। তাকে কিছু একটা করতেই হবে। ঠিক তখনই তার স্কুলের ক্রাশ জং ইন তাকে ফোন করে দেখা করতে ডাকে। সে ডেভিডকে বলে, তোমার সাথে যা ঘটেছে তার সবই আমি জানি। কিভাবে জেনেছি সেটা জিজ্ঞেস করো না, তবে আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমাদের ল ফার্মে যোগ দাও। এই প্রস্তাব ডেভিড আর ফিরিয়ে দিতে পারে না, কারণ সে ইতিমধ্যেই তার চাকরিটি হারাতে বসেছে। তাছাড়া জং ইনের ল ফার্ম ছিল কোরিয়ার অন্যতম সেরা নামকরা ল ফার্ম। তাই সে তার প্রস্তাবটি গ্রহণ করে। শুরুতে জং ইনের ল ফার্মটি দেখে সে বেশ খুশি হয়ে যায়। এত বড় অফিস, সুন্দর পরিবেশ, সব কিছু যেন তার স্বপ্নের মতো। সে সবসময় এমন একটি জায়গায় কাজ করতে চেয়েছিল। জং তাকে পুরো অফিসটি ঘুরে দেখায় এবং জানায় তাদের এখানে একটি বিশেষ টিম আছে যারা বিনা পারিশ্রমিকে কাজ করে। তারা পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থের মামলা লড়ে। কথা শুনে ডেভিড বেশ অবাক হয়। সে ভাবে এত বড় ল ফার্ম যারা ঘন্টা হিসেবে চার্জ করে তারা কিভাবে আবার বিনা টাকায় কাজ করে। কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল। জং তাকে প্রবনো টিমের অফিসে নিয়ে যায়। অফিসটি দেখে ডেভিড একেবারে স্তব্ধ হয়ে যায়। তার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়, কারণ অফিসটা ছিল বেসমেন্টে। আর সেখানে শুধু মানুষ নয়, কুকুরেরাও ঘোরাফেরা করছে, কারণ তারা মানুষ আর পশু দুটোরই মামলা দেখে। সে বিশ্বাসই করতে পারে না জং তাকে এই জায়গায় পাঠিয়েছে। সে মনে মনে ভাবে, এটা কি কোনো মজা? আমার ভবিষ্যৎ তাহলে এটাই? আমি এত দূরে এসে এখানে আটকে গেলাম। ঠিক তখনই সেই মেয়েটি সেখানে চলে আসে। সে হেসে বলে, তুমি তো সেই মানুষটা যে আমাকে সাহায্য করার অভিনয় করেছিলে, তাই না? নিজেকে খুব বড় মানুষ ভাবতে। দেখো, জীবন মানুষকে কখন কোথায় এনে ফেলে তা কেউই জানে না। যাই হোক, এখন আমরা একসাথে কাজ করব। কিন্তু ডেভিড এখনও বুঝতে পারছে না সে কিভাবে এখানে এসে পড়ল। এখন সে কোথায় যাবে? তার উপর এই অফিসে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। ঠিক তখনই একটি কুকুর তাকে তাড়া করতে শুরু করে। পালাতে গিয়ে সে পড়ে যায়, কিন্তু কুকুরটা তাকে কামড়ায় না, বরং তাকে লিকিং করতে শুরু করে। এতে সে আরও রেগে যায়। সে চিৎকার করে বলে ওঠে, আমাকে এখান থেকে বেরোতেই হবে। তাই সে সোজা জংয়ের কাছে চলে যায় এবং বলে, তুমি আমাকে কোথায় পাঠিয়ে দিলে? আমাকে এমন একটা পদ দাও যেটা আমার যোগ্য। তুমি জানো না আমি কত বড় বড় ধনী আর প্রভাবশালী মানুষের মামলা সামলেছি। কিন্তু জং খুব ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দেয় এখানে সে নিজের ইচ্ছে মতো কিছুই বেছে নিতে পারবে না। তাই সে ভাবতে শুরু করে, এত বড় ল ফার্ম কেন এমন একটা টিম বানালো যেটা কোনো লাভই করে না? আর কেনই বা তাকে এই টিমে পাঠানো হলো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। এরপরই প্রবনো টিমের কাছে একটি কুকুরের কেস আসে। কুকুরটির নাম বিয়ল। সে খুবই উন্নত জাতের কুকুর। জানা যায় কুকুরটির আগের মালিক তাকে খুব নির্মমভাবে নির্যাতন করত এবং একসময় বিরক্ত হয়ে সে তাকে ফেলে দিয়েছিল। ঠিক তখনই সায়ান নামের এক মেয়ে বিয়লকে খুঁজে পায়। সে এক ক্যাফেতে কাজ করে, তাই কুকুরটিকে সে ওই ক্যাফের মালিককে দিয়ে দেয়। এভাবেই 1.5 বছর কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন বিয়লের আগের মালিক ফিরে আসে এবং তার মালিকানা দাবি করে। এখন এই অবস্থায় সায়ান আর ক্যাফে মালিক তাকে কুকুরটি দিতে অস্বীকার করে,
কারণ তারা যখন বিয়লকে পেয়েছিল তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, শরীরে আঘাতের দাগও ছিল। এসব শুনে ডেভিড মনে মনে বলে, আমি কি এই কাজের জন্য এখানে এসেছি? আমি এত বড় বড় মামলা সামলেছি, আর এখন আমাকে একটি কুকুরের মামলা দেখতে হবে? তার মাথায় শুধু একটাই প্রশ্ন, এই টিমটা তৈরি করার উদ্দেশ্য কি? তাই সে সিদ্ধান্ত নেয় এই রহস্য সে উন্মোচন করেই ছাড়বে। এরপর সে জুনের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, একসময় আমি সবচেয়ে কম বয়সী দুর্নীতি বিরোধী বিচারক ছিলাম। আমার শিক্ষাগত যোগ্যতা শুধু হাই স্কুল পর্যন্ত। সে বোঝানোর চেষ্টা করে পরিশ্রম করলে যে কেউই সফল হতে পারে। এরপর সে প্রশ্ন করে, তোমার কি মনে হয় আমাকে কেন এই টিমে পাঠানো হয়েছে? লুকানো প্রতিভা খুঁজে বের করার জন্য? সে টিমের অন্য সদস্যদের ব্যাপারে জানতে চায়। জুন বলে, এই টিমে সবাই খুব সাধারণ, কিন্তু প্যাম খুবই বুদ্ধিমান আর প্রতিভাবান। এই টিমটি জংমিন কোম্পানির সিইও হওয়ার পরই তৈরি করেছিল। এরপর ডেভিড জংয়ের সাথে আবারও দেখা করে। জানা যায় কোম্পানিতে জংয়ের পদ তখনও স্থায়ী ছিল না, যে কোনো সময় তাকে সরিয়ে দেওয়া যেত। আর এই ফার্মটি শুধু ধনী লোকদের মামলা নিত। তাই জংমিন নিজের অবস্থান শক্ত করতে এই প্রোবোনো টিম গঠন করে, যারা বিনা পারিশ্রমিকে সাধারণ মানুষের মামলা লড়বে। কিন্তু এই টিমের রেটিং ছিল মাত্র 20%, আর তাই সে ডেভিডকে এই টিমে নিয়োগ দিয়েছে। সব শুনে ডেভিড তাকে একটি প্রস্তাব দেয়, আমি এই টিমের রেটিং 50% এনে দেব, তবে এর বদলে আমাকে 1 বছরের মধ্যে তুমি সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ দেবে। প্রথমে জংমিন এতে রাজি হয় না, কিন্তু ডেভিড তাকে বোঝায় যদি তার ফার্ম এমন কিছু করে যা আগে কেউ করেনি, তাহলে সবাই তার প্রশংসা করবে। এতে তার জনপ্রিয়তা আরও বাড়বে, কারণ সে শুধু ধনীদের নয়, গরিবদেরও সাহায্য করবে। একটু ভেবে জংমিন রাজি হয়, কিন্তু একটি শর্তে, এর রেটিং 50% নয় 70% করতে হবে। ডেভিড তাতেও রাজি হয়। এদিকে পুলিশ স্টেশনে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে। বিয়লের আগের মালিক সায়ানকে জোরে এক চড় মারে এবং চিৎকার করে বলে, তুমি আমার এত দামি কুকুর চুরি করেছ কেন? তুমি জানো এই কুকুরের দাম কত? ঠিক তখনই ডেভিড এগিয়ে আসে। প্রমাণ ছাড়া আপনি অভিযোগ করতে পারেন না। মেয়েটি বলে, তুমি জানো আমি কে? ডেভিড শান্তভাবে বলে, আপনি যেই হন না কেন সেটা আপনার বাড়িতে ভাববেন, এখানে নয়। এতে মেয়েটি আরও রেগে যায়। তখন প্যাম ডেভিডকে বলে, তাকে উস্কিও না। কিন্তু ডেভিড আরও বলে, একসময় আপনি আপনার কুকুরটিকে ফেলে গিয়েছিলেন, তখন তার গলায় কোনো কলারও ছিল না। তো এতদিন পর হঠাৎ তাকে খুঁজতে এসেছেন কেন? মেয়েটি বলে, তুমি কিভাবে জানো আমি তাকে খুঁজিনি? ঠিক তখনই তার আইনজীবী মিয়ং সেখানে আসে। তাকে দেখে ডেভিড বুঝে যায় এই মামলা একদমই সহজ নয়। সে প্যামকে ফিসফিস করে বলে, এটা একটা ফাঁদ, প্রমাণ না থাকলেও ওরা প্রমাণ বানিয়ে নেবে। আসলে মিয়ং খুব নামকরা আইনজীবী, কিন্তু সে খুবই দুর্নীতিগ্রস্ত মানুষ। আর মেয়েটি একজন এমপির মেয়ে হওয়ায় অ্যাটর্নি মিয়ং এই মামলাটি দেখছে। তাই ডেভিড আর কথা না বাড়িয়ে শুধু একটা কথাই বলে, পরে শুনানিতে দেখা যাবে। কথা শুনে প্যাম খুব নার্ভাস হয়ে যায়, কারণ সে আগে কখনো আদালতে যায়নি। তার পুরো ধারণা তৈরি হয়েছে শুধু সিনেমার কোর্টরুম দেখে। তাই ডেভিড তাকে সাহস দিয়ে বলে, তুমি পারবে। সিনেমায় যেভাবে দেখেছ ঠিক সেভাবেই পুরো আত্মবিশ্বাস নিয়ে কথা বলবে। তাই বিচারক আসতেই প্যাম সিনেমার মতো জোরে কথা বলতে শুরু করে, কিন্তু বিচারক তাকে থামিয়ে দেন। তিনি কড়া গলায় বলেন, মনে হচ্ছে আপনি অনেক সিনেমা দেখেন, কিন্তু এটা বাস্তব। চিৎকার বন্ধ করুন, বসে শান্তভাবে কথা বলুন। এরপর বিচারক পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ডেভিড অনুরোধ করে একজন বিশেষ ব্যক্তিকে আদালতে ডাকার জন্য, সাবেক প্রসিকিউটর এবং সাবেক প্রধান বিচারপতি। তার উপস্থিতিতে পুরো মামলার গুরুত্ব আরও বেড়ে যায়। আসলে বর্তমান বিচারপতি অ্যাটর্নি মিয়ংয়ের খুব কাছের মানুষ, তাই এই কেসে পক্ষপাত হওয়ার সম্ভাবনা ছিল। এজন্য অ্যাটর্নি ডেভিড সাবেক প্রধান বিচারকের সাথে দেখা করে এবং তার অতীতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে সে তাকে ব্ল্যাকমেল করে। এর জন্যই সাবেক প্রধান বিচারপতি এই মামলায় সাহায্য করতে রাজি হন। কিন্তু বর্তমান বিচারক বুঝে যান সিনিয়র বিচারকের সামনে এই মামলার বিচার করা তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান। এরপর নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়, বিচারপতি জো। তিনি দেখতে বেশ রাগী, কিন্তু কাউকে পক্ষপাত করেন না। ঠিক তখনই জানা যায় প্রসিকিউশন ইতিমধ্যেই একটি প্রমাণ জমা দিয়েছে। একজন সাক্ষী, সে দাবি করে
সে নাকি নিজ চোখে সায়ানকে বিয়লের গলা থেকে কলারটি খুলে নদীতে ফেলতে দেখেছে। তাই প্রবণ টিম সায়ানের সাথে দেখা করতে যায়। প্যান তাকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিতভাবে দেখেছিলে বিয়লের গলায় কোনো কলার ছিল না? সায়ান কান্নায় ভেঙে পড়ে। ডেভিড বুঝে যায় সায়ান মিথ্যা বলছে। সে বেশ রেগে যায়। তখন সায়ান বলে, ওটা কোনো সাধারণ কলার ছিল না, ওটা ছিল একটি অ্যান্টিবার্গ কলার। মানে কুকুরটা যখনই ঘেউ ঘেউ করতো তখনই এই কলার থেকে একটি ইলেকট্রনিক শক দেওয়া হতো। এই কারণে সে কলারটা খুলে নদীতে ফেলে দিয়েছিল। কিন্তু ডেভিড বিষয়টাকে হালকাভাবে নেয়। সে বলে, এটা তেমন ভয়ঙ্কর কিছু না, একটা কলারই তো। তখন সায়ান শান্তভাবে বলে, তাহলে তুমি নিজে পড়ে দেখো। ডেভিড কলারটা পরে নেয়। সাথে সাথেই তার অস্বস্তি বোধ হয়। আর যখন সে একটু আওয়াজ করে ঠিক তখনই তার শরীরে একটি ইলেকট্রনিক শক লাগে। সে বুঝে যায় একটা কুকুরের জন্য এই যন্ত্রটা কতটা ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক। সায়ান এই ঘটনাটা পুলিশকে জানায়নি, কারণ সে জানতো পুলিশ জানলে কুকুরটাকে আবারও তার পুরনো মালিকের কাছে ফিরিয়ে দেবে। তাই সে চুপ ছিল। এরপর ক্যাফের মালিক বলে, এক দুর্ঘটনায় তার ছেলে ও তার বউ মারা যায়। ছেলের শেষ স্মৃতি হিসেবে এক নাতনিই ছিল, কিন্তু সেও এক দুর্ঘটনায় মারা যায়। তার আপন বলতে আর কেউই ছিল না। তাই সায়ান যখন কুকুরটিকে তার হাতে তুলে দেয় তখন থেকে সে অনেক খুশি থাকে। কিন্তু এই সত্য জেনে গেলে কেসটা এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। তাই তারা তদন্ত শুরু করে। জুন কলারটা খুঁজতে নদীতে যায়, আর ইয়োনা পরিস্থিতি বোঝার জন্য ছদ্মবেশে সেই ধনী মহিলার বাড়িতে যায়। প্যাম অফিসে বসে তার প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে জংয়ের দুই পার্টনার বিয়লের কেসটি বন্ধ করতে বলে, কিন্তু জং স্পষ্ট জানিয়ে দেয় কেসটি বন্ধ করা যাবে না। এদিকে পুরো টিম নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। ইয়োনা সেই বাড়ির কাজের মেয়েটাকে সাক্ষ্য দিতে রাজি করায়। সে আদালতে দাঁড়িয়ে বলে, কুকুরটির উপর ভয়ঙ্কর নির্যাতন করা হতো। আসলে কুকুরটা তার মালিককে পছন্দ করতো না, তাই ঘেউ ঘেউ করে তাকে বিরক্ত করত। আর এই কারণেই মালিক সেই কলারটা পরিয়ে কুকুরটাকে সারাক্ষণ কষ্ট দিত। তারপর একদিন তাকে ফেলে দেয়। কিন্তু 1.5 বছর পর এক ক্যাফেতে বিয়লকে দেখে আবারও ফিরিয়ে আনতে চায়। প্যাম বলে, কুকুরটাকে ফেরত দিলে আবারও নির্যাতনের শিকার হতো। তাই সায়ান কলারটা খুলে ফেলে দেয়। কিন্তু বিপক্ষের আইনজীবী বলে, কুকুরটা মালিকের সম্পত্তি, কেউ এভাবে নিতে পারে না। প্যাম দৃঢ়ভাবে বলে, প্রাণী কোনো সম্পত্তি নয়, ওটা কোনো বস্তু না, ওটা একটা জীবন্ত সত্তা। সে বিচারককে প্রশ্ন করে, আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে কি কুকুরটাকে আবারও সেই নির্যাতনকারীর কাছে পাঠাতেন? ঠিক তখনই বিপক্ষের আইনজীবী একটি সিসিটিভি ফুটেজ দেখায়। তাতে দেখা যায় কাজের মেয়েটা তার মালিকের হার চুরি করেছিল, কারণ তাকে বিনা বেতনে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। বিপক্ষের আইনজীবী এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন সে মালিককে ঘৃণা করত, আর তাই মিথ্যা সাক্ষ্য দিতে এসেছে। ঠিক তখনই জুন দৌড়ে আসে। সে কলারটা খুঁজে পেয়েছে, কিন্তু সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আর আদালতে এটা প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য না। তাই সবাই বেশ হতাশ হয়ে পড়ে। বিরতির পর আবারও বিচার শুরু হয়। ডেভিড এবার বিয়লকে কোর্টে নিয়ে আসি। সে প্রথমে ক্যাফে মালিকের কাছে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে তার পুরনো মালিকের কাছে যায়। তখন ডেভিড বলে, প্রাণীরা এমনই, মারধর করলেও ওরা মালিককেই ভালোবাসে। সে আরও বলে, প্রাণীদের ভালোবাসা দিয়ে রাখতে হয়, নির্যাতন করে ফেলে দিতে হয় না। তারপর সে মহিলাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি আপনার কুকুর? সে ওই কলারটা মহিলাকে দেখায়। এতে মহিলা বেশ ভয় পেয়ে যায়। সে আদালতের কাছে 5 মিনিট বিরতি চায়। ফিরে এসে সে বলে, না, এটা আমার কুকুর না, আমি ভুল বুঝেছিলাম, তাই মামলাটা তুলে নিচ্ছি। আসলে কিছুক্ষণ আগে সেই মহিলার বাবা তাকে ফোন করেছিল, কারণ ডেভিড তার বাবাকে হুমকি দিয়েছিল তার মেয়ে যে পশু নির্যাতন করে এটার প্রমাণ তার কাছে আছে। আর যেহেতু তার বাবা আসন্ন নির্বাচনে দাঁড়াতে যাচ্ছিল, তাই এই খবরটা বের হলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেত। এরপর জানা যায় ডেভিড আসলে নকল কলার বানিয়েছিল শুধুমাত্র সেই মহিলাকে ভয় পাওয়ানোর জন্য। আর বিচারক জোকি ইচ্ছে করেই এই কেসে এনেছিল, কারণ বিচারকও প্রাণী ভালোবাসে এবং সে নিজেও 3টি পরিত্যক্ত কুকুর বাঁচিয়েছিল। শেষ পর্যন্ত সায়ান ও ক্যাফে মালিকের পক্ষে রায় ঘোষণা হয়। এদিকে জং সেই লোকটার সাথে দেখা করে যে একসময় ডেভিডকে ফাঁসিয়েছিল। এতে একটা বিষয় স্পষ্ট হয়, ডেভিডের সাথে যা কিছু হয়েছে হয়তো জং ইচ্ছে করেই এসব করেছে। এদিকে ডেভিড সেই প্রতারক জিপাম সম্পর্কে তদন্ত শুরু করে। সে জানতে পারে
তার অফিস থেকেই জিপামকে একাধিকবার ফোন করা হয়েছিল, কিন্তু সে তো তাকে ফোন করেনি। ঠিক তখনই তার মনে পড়ে তার সেক্রেটারির কথা। সেদিন সে কার সাথে যেন জিপামকে নিয়ে কথা বলছিল, কিন্তু ডেভিডকে দেখেই সে কলটি কেটে দেয়। তাই ডেভিড সেই সেক্রেটারিকে চুপি চুপি অনুসরণ করতে একজন লোককে পাঠায়। অন্যদিকে ডেভিডকে নিয়ে প্যামের অনুভূতি বদলাতে শুরু করে। সে এখন তাকে নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই ডেভিড বলে ওঠে, আমাদের এখন আন্তর্জাতিক কেস নিয়েও ভাবা উচিত, তাহলে অন্তত টাকা পাওয়া যাবে। সে বিরক্ত হয়ে বলে, আমরা দিনরাত ফ্রিতে কেস লড়ি, যেগুলো থেকে 1 টাকাও আসে না। আর কতদিন এভাবে চলবে? সে সবাইকে বোঝাতে থাকে, যাদের দেওয়ার কিছুই নেই তাদের জন্য আর কতদিন সব উজাড় করব? আমাদেরও তো টাকা দরকার। ভালো কাজ করতে চাইলে দান করলেই হয়। এই কথাগুলো শুনে ইয়োনা ভীষণ রেগে যায়। তারপর ডেভিড প্যামকে প্রশ্ন করে, তুমি এই প্রোবোনো টিমে যোগ দিয়েছ কেন? এই টিম তো তাদের জন্য যাদের পাশে কেউ নেই। ঠিক তখনই একজন ছোট ছেলে তার সাথে দেখা করতে আসে। সে বলে, আমি ঈশ্বরের উপর কেস করতে চাই। তিনি আমাকে না জিজ্ঞেস করেই এই পৃথিবীতে এমন শরীর দিয়ে পাঠিয়েছেন। সে কাপা গলায় বলে, কেউ আমাকে ভালোবাসে না, এমনকি আমার মাও না। সে বলে, আমি অ্যাটর্নি ডেভিডের একটি ইন্টারভিউ দেখেছি, যেখানে তিনি বলেছিলেন, যদি কেউ কষ্টে থাকে, যদি কারো সাথে কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে আমি তার পাশে দাঁড়াবো। তাই আপনাকেই আমার কেস লড়তে হবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে, এই কেসে কোনো যুক্তি নেই। ঈশ্বরের বিরুদ্ধে মামলা করব কিভাবে? ক্ষতিপূরণই বা কে দেবে? ছেলেটি বলে, আমি কিছু জানি না, আপনি আমার আইনজীবী, তাই সব ব্যবস্থা আপনি করবেন। সেদিন তারা কোনোভাবে ছেলেটিকে বুঝিয়ে বাড়ি পাঠায়, কিন্তু সে পরদিন আবারও এসে পড়ে। এভাবে সে প্রতিদিন আসতে শুরু করে। কিন্তু একদিন ছেলেটির মা তার পিছু পিছু সেখানে চলে আসে। তাকে সজোরে এক চড় মারে, তারপর কান্নায় ভেঙে পড়ে। তার মা জানায়, মাত্র 9 বছর বয়সে তার মা তাকে একটি অরফান হাউসে রেখে যায়, কিন্তু সে ওই অরফান হাউস থেকে পালিয়ে রাস্তায় বড় হয়। পরে 16 বছর বয়সে গর্ভবতী হয়ে ছেলেটার জন্ম দেয়। এই কথা শুনে প্যাম ভীষণ কষ্ট পায়, তাই সে কেসটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডেভিড তাকে বোঝায়, এই কেসটা নেওয়া ঠিক হবে না। কিন্তু প্যাম বলে, আমি যুক্তি খুঁজে বের করব। তারপর প্যাম ছেলেটার মায়ের সাথে দেখা করে। তাদের জীবনের অনেক না বলা গল্প সে জেনে নেয়। এরপর সব তথ্য সংগ্রহ করে সে টিমের সাথে মিটিং করে। সে বলে, তারা ঈশ্বরের বিরুদ্ধে মামলা করবে না, বরং তারা ওংসাং হাসপাতালের বিরুদ্ধে মামলা করবে, যে হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। ছেলেটার মা সোমি অতিরিক্ত ড্রিঙ্কস করত, ড্রাগ নিত, এই কারণেই শিশুটি হয়তো প্রতিবন্ধী হয়েছে। সোমিন আসলে গর্ভপাত করাতে চেয়েছিল, কিন্তু হাসপাতাল সব জেনেও তাকে কিচ্ছু জানায়নি। এমনকি তারা ইচ্ছে করে সময় নষ্ট করেছে, যাতে সোমিন বাচ্চাটির জন্ম দিতে বাধ্য হয়। তার মানে এসবের জন্য হাসপাতালই দায়ী। তাই তারা হাসপাতালের বিরুদ্ধে মামলা করবে। এবার তারা আবারও মিয়ংয়ের মুখোমুখি হয়, কারণ সে এই হাসপাতালের আইন উপদেষ্টা। মামলা শুরু হয়। হাসপাতাল পক্ষ দাবি করে, এত বড় নামকরা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ আনা একটা অন্যায়। এই কেসটি 10 বছর পুরনো, আর প্যামের কাছে হাসপাতালের দোষ প্রমাণ করার মতো সরাসরি কোনো প্রমাণ নেই। কিন্তু ডেভিড যুক্তি দেয়, সোমিন গর্ভপাত করাতে চেয়েছিল, কিন্তু হাসপাতাল তাতে রাজি হয়নি, কারণ এই হাসপাতালের গর্ভপাতের হার অন্যান্য হাসপাতালের তুলনায় 91% কম। কারণ তারা অনুরোধ পেলেও গর্ভপাত করে না, এমনকি এটা জেনেও যে মায়ের স্বাস্থ্য ঝুঁকি আছে। সে বলে, হাসপাতালের উচিত ছিল প্রসবের সময় কি কি ঝুঁকি হতে পারে সেটা আগেই জানানো। কিন্তু সব কিছু দেখার পর বিচারক বলে, এই রেকর্ডগুলো প্রমাণ করে না যে শিশুটির পক্ষাঘাত ওই হাসপাতালের কারণে হয়েছে, তাই মামলাটি খারিজ হয়ে যায়। কিন্তু ডেভিড দৃঢ় কণ্ঠে বলে, না, এত সহজে হাল ছাড়ব না, যেভাবেই হোক আমাদের জিততেই হবে। রাতে প্যাম সবাইকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে প্যাম সবাইকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা দুজনেই বধির। সে জানায়, একসময় তাদের বড় বেকারি ছিল, কিন্তু তার বাবার এক বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তাই এখন জীবন আবার দাঁড় করাতে তার বাবা ট্যাক্সি চালান, এবং একই সাথে এই ছোট্ট বেকারিটিও। ডেভিডের মনে পড়ে, একবার প্যামের বাবার কেসে সেই বিচারক ছিল। সব প্রমাণ সেই বন্ধুর বিরুদ্ধে থাকায় ডেভিড তার বাবার পক্ষে রায় দিয়েছিল, আর সাইন ল্যাঙ্গুয়েজে তাকে বুঝিয়ে দিয়েছিল যে কেসটি সেই জিতেছে। এসব মনে করে তার খুব খারাপ লাগে। এরপর ডেভিড আবারও আপিল করে, কিন্তু এবার বিচারক ভিন্ন।
ডেভিড এবার হাসপাতালের চেয়ারম্যান মিস্টার চোয়ের উপর মামলা করে। এতে সবাই চমকে যায়। আসলে এটাই ছিল ডেভিডের পরিকল্পনা। সে জানতো এই মামলায় মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। যত বেশি মানুষ শুনবে তত ভালো হবে। তাই তারা একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। তারা সেই শিশুটিকে রিপোর্টারের সামনে নিয়ে আসে। এরপর ডেভিড কেসের কথা বলতে শুরু করে। সে বলে ছেলেটা খুব বুদ্ধিমান, দেখতে সুন্দর, একেবারে তার মতোই। তারপর রিপোর্টাররা তাকে নানা প্রশ্ন করতে শুরু করে। ছেলেটার পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করে। এরপর ডেভিড জংয়ের সাথে দেখা করে, পুরো কেসটার ব্যাপারে জানায়। সে বলে কেসটা বড় করা ভালো হবে, এতে শিশুটারও উপকার হবে আর ফার্মের জন্য ভালো। কিন্তু জং বলে চেয়ারম্যানকে এভাবে কোর্টে টানা ঠিক হবে না, তাই নিজের সীমা অতিক্রম করো না। ডেভিড বলে আর যদি আমি আমার সীমা অতিক্রম করি তাহলে? তখন জং তাকে হুমকি দিয়ে বলে টিম ভেঙে দেওয়া হবে আর ঘুষের মামলার তদন্ত শুরু হবে। এই কথা শুনে ডেভিড সেই ভিডিওটির কথা জানতে চায়, কিন্তু জং এ বিষয়টি এড়িয়ে যায়। পরের শুনানিতে ডেভিড বিচারকের সামনে প্রতিবন্ধী মানুষের জীবনের কষ্ট তুলে ধরে। সে বলে যেসব কাজ সাধারণ মানুষ খুব সহজে করে সেগুলো প্রতিবন্ধীদের জন্য ভীষণ কঠিন। কিন্তু মিয়ং বলে আমি মানি জীবন কঠিন, কিন্তু তাদের জন্য অনেক সুবিধাও আছে। তাই ডেভিড বিচারকের কাছে অনুমতি চায় একজন প্রতিবন্ধী মানুষের জীবনের কষ্ট বাস্তবে অনুভব করার জন্য পরীক্ষা করা দরকার। বিচারক তাতে অনুমতি দিলে সে বিচারক আর মিয়ংকে হুইল চেয়ারে বসিয়ে দেয়। তারপর তাদের পা বেঁধে দেওয়া হয় যেন তারা বুঝতে পারে তাদের জীবন আসলে কতটা কষ্টের। এভাবে 1 ঘন্টা কাটানোর পর তারা আবারও কোর্টরুমে ফিরে আসে। বিচারক বুঝতে পারে তাদের জীবন কতটা কষ্টের, কিন্তু অ্যাটর্নি মিয়ং তখনও বলে আমি মানি প্রতিবন্ধী শিশুর জীবন কঠিন, কিন্তু ধনী প্রতিবন্ধী মানুষও আছে। দোষ হাসপাতালের না, দোষ বাবা মায়ের। তারপর সে সুমিনকে ডাকে। সে বলে আপনি কিভাবে এই ছোট বাচ্চাটাকে মামলা করতে দিলেন? আপনি কি টাকা চান? আপনি কি তাকে ভালোবাসেন না? যা কিছু হচ্ছে সব কিছুর জন্য আপনিই দায়ী। এই কথাগুলো সুমিনকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই সে নিজের জীবন শেষ করে দিতে চায়, কিন্তু ছেলের কথা ভেবে সে আবারও ফিরে আসে। পরবর্তী শুনানিতে মিস্টার চোই নিজেই কোর্টে হাজির হয়। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তিনি নিজেই ডিজেবল পারসন। তিনি শান্ত গলায় বলেন সব মানুষের জীবনই সমান এবং সুন্দর, কিন্তু ডেভিড বলে না, সবার জীবন সমান বা সুন্দর নয়, কারণ গরিব মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। সে অভিযোগ তোলে সেদিন সুমিন আপনার হাসপাতালেই গর্ভপাত করাতে এসেছিল, কিন্তু সব কিছু জেনেও তাকে শিশুটিকে জন্ম দিতে বাধ্য করা হয়েছিল। মিস্টার চোই বলেন আমি কাউকে এমন নির্দেশ দিইনি। হাসপাতালের প্রতিটি বিষয় আমার জানা সম্ভব নয়। হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে সব দায়িত্ব আমার, কিন্তু প্রশ্ন হলো আমি আসলে কার কাছে দায়ী? তখন ডেভিড সুমিন আর তার ছেলের দিকে ইশারা করে বলে আপনি দায়িত্বের কথা বলছেন, কিন্তু এদের কষ্টটাই তো আপনি দেখছেন না। তখন মিস্টার চোই বলেন আমি এখানে একজন প্রতিভাবান শিশুকে দেখছি। কষ্ট তো সবার জীবনেই আছে, কিন্তু কাউকে দোষ না দিয়ে কষ্টের সাথে লড়াই করে এগিয়ে যাওয়াই ভালো। ডেভিড বলে এই কথা বলা আপনার মতো ধনী মানুষের জন্য সহজ, কিন্তু বাস্তব হলো কিছু মানুষ যতই চেষ্টা করুক তারা সবসময় দুর্বল অবস্থাতেই থেকে যায়। সে উদাহরণ দেয় একজন মা ঋণের কারণে নিজের মেয়েকে ছেড়ে দিয়েছে, আর একজন 12 বছরের ছেলে তার মাকে সুখী দেখতে দত্তক নেওয়ার কথাও ভাবছে। এই কথা শুনে মিস্টার চোই চুপ হয়ে যান। বিরতির পর ডেভিড জানতে পারে তার ওই সেক্রেটারি তার সেই পুরনো বসের সঙ্গে দেখা করে বারবার টাকার কথা বলছে, আর সেই বস এখন চিফ জাস্টিস হতে চলেছে, যে পদটা একসময় ডেভিডের পাওয়ার কথা ছিল। ডেভিড বুঝে যায় তার মানে আমার সাথে যা কিছু হয়েছে সবই ছিল সাজানো পরিকল্পনা। বিরতির পর সেই শিশুটি প্রথমে মিস্টার চোইকে ধন্যবাদ জানায়, কারণ তিনি প্রতিবন্ধীদের জন্য স্পেশাল নিড স্কুল খুলেছেন। আগে সেও ওই স্কুলেই পড়তো, কিন্তু একদিন একটা ছোট্ট ভুলের কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সে জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে অন্যদের মতো স্বাভাবিক জীবন কাটাবো? এই প্রশ্নে সবাই স্তব্ধ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় প্রতিবন্ধী স্কুলের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে শুরু করে। সুমিন তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা তাদের প্রতিবাদ চালিয়ে যায়। সব কিছু দেখে মিস্টার চোই বেশ চিন্তিত হয়ে পড়ে। পরের শুনানিতে তিনি নিজের জীবনের গল্প বলতে শুরু করেন। ছেলের মৃত্যুর পর আমি কাজ করা বন্ধ করে দেই। আমি বাঁচতে চাইনি, তাই কোম্পানির কাজও এড়িয়ে চলতাম।
এরপর আমি গর্ভপাত বিরোধী একটি সংগঠনকে সমর্থন করতে শুরু করি। ভেবেছিলাম আমার ছেলে যাদের সাথে কাজ করত তাদের সমর্থন করলেই হয়তো তার আত্মা খুশি হবে। সবশেষে তিনি বলেন, আমি এখনও বিশ্বাস করি প্রতিবন্ধী হওয়া কোনো ভুল নয়। তুমি যা হতে চাও তাই হতে পারো। তারপর তিনি শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই কথা শুনে সবাই চমকে যায়। তিনি বলেন, আমি শিশুটির মাকে জিজ্ঞেস করছি, তুমি কি চাও আমি তোমার বাবা হই? তুমি কি এই বুড়ো মানুষটার সঙ্গ দেবে? আমার কেউ নেই, মেয়ের সাথে নাতিও পেয়ে যাব। সে আরও বলে, আগে আমাকে ভালো করে জানো, তারপর সিদ্ধান্ত নিও আমাকে বিশ্বাস করা যায় কি না। আর এভাবেই ছেলেটার একটি মিষ্টি হাসি দিয়ে এই মামলা শেষ হয়। এটা দেখে ডেভিডের মুখেও একটি হাসি ফুটে ওঠে। ঠিক তখনই প্যামের ফোনে একটি ভিডিও আসে। ভিডিওটি ঘুষ নেওয়ার ভিডিও। ভিডিওর উপর বড় করে লেখা, ওকে বিশ্বাস করো না, সে ঘুষ নিয়েছে আর একজন মানুষকে হত্যা করেছে। এরপর প্যাম তার এক বিচারক বান্ধবীর সাথে দেখা করে। সে তাকে ডেভিড সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তার বান্ধবী জানায়, একসময় ডেভিড খুব নামকরা বিচারক ছিল। সে তার কাজে খুবই দক্ষ, তাই সবাই তাকে খুব পছন্দ করত। কিন্তু সে লোক দেখানো অনেক কাজ করত যাতে নিজেকে ভালো মানুষ হিসেবে তুলে ধরতে পারে। তখন প্যাম জানতে চায়, তাহলে সে নিজের চাকরি ছাড়লো কেন? তার বান্ধবী জানায়, তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল, আর এই অভিযোগ নিয়েই শুরু হয় তর্ক। অনেকে বলে সে অনেক ভালো, আবার কেউ কেউ বলে সবই ছিল লোক দেখানো। এদিকে দেখা যায় প্রবনো টিমের কাছে আরেকটি নতুন কেস আসে। কেসটি কায়া নামের এক নারীর। তিনি বিদেশি নাগরিক, কিন্তু একজন কোরিয়ানকে বিয়ে করে বর্তমানে কোরিয়াতে আছেন। তিনি এখন ডিভোর্স চান, কিন্তু ডেভিড তার কেসটি নিতে চায় না। তার ধারণা কায়া হয়তো ভিসার জন্যই বিয়ে করেছে, কিন্তু কায়া বলে, আমার স্বামী আমাকে সন্দেহ করে। সে ভাবে আমার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে, প্রতি রাতে মারধর করে, গালি দেয়, তাই আমি ডিভোর্স চাই। এসব শুনেও ডেভিড রাজি হয় না। সে বলে, আমরা শুধু জনস্বার্থেই কেস নেই, আর তুমি দেখতে ধনী, এটা ভিসা ছাড়া আর কিছুই নয়। কিন্তু কায়া অনেক জোর করলে ডেভিড সিদ্ধান্ত নেয় সে আগে নিজের চোখে সব দেখবে, তারপর ভেবে জানাবে। পরদিন টিমের সবাই মিলে কায়ার গ্রামে যায়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কায়া আসলে গ্রামের গভর্নরের পুত্রবধূ, কিন্তু তার চরিত্র তেমন ভালো না। কেউ বলে সে খুব ভালো, আবার কেউ বলে তার অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে। তারপর তারা গভর্নরের বাড়িতে যায়। সেখানে কায়ার স্বামী তাকে জোর করে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর দরজা বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে সবাই বেশ অস্বস্তি অনুভব করে। তখন গভর্নর জানান তার ছেলে ছোটবেলায় মাথায় আঘাত পেয়েছিল, এই কারণে সে মানসিকভাবে ডিসেবল। তবুও সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। পরদিন অফিসে ডেভিড এই কেসটি নিয়ে ভাবতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় সে এই কেসটি লড়বে, কিন্তু মিটিংয়ে উপস্থিত সবাই তাকে না করে দেয়। তখন জং এসে তাকে সমর্থন করে, বলে এটা কোম্পানির জন্য একটা বড় সুযোগ, তাই কেসটি নেওয়া উচিত। পরে জানা যায় প্যাম আসলে ডেভিডের ঘুষের ভিডিও দেখিয়ে জংকে ব্ল্যাকমেল করেছিল, কারণ সেই এই টিম বানিয়েছে, তাই দায়িত্ব নেওয়া তারই কাজ। এছাড়া ডেভিডকে এই টিমে আনার পেছনেও তারই হাত ছিল। এদিকে ডেভিড কেস নিয়ে ভাবতে শুরু করে। গ্রামের এক নারী বলেছিল কায়া নাকি ছোট জামা কাপড় পরে ছেলেদের প্রলুব্ধ করে, কিন্তু বাস্তবে সে পুরো হাত ঢাকা লম্বা পোশাক পরে, মানে কিছু একটা লুকানো হচ্ছে, হয়তো শরীরে আঘাতের দাগ। এই সন্দেহ থেকেই ডেভিড আর প্যাম কায়ার সাথে দেখা করতে যায়, কিন্তু কায়া শুধু বলে, আমি কোনো ঝামেলা চাই না, আমি শুধু ডিভোর্স চাই। তারপর সে নিজের শরীরের দাগগুলো দেখায়, আর এই প্রমাণের ভিত্তিতেই তার স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এরপর আদালতে কায়ার এক বন্ধুকে সাক্ষী হিসেবে আনা হয়। সে বলে ঘটনার আগের দিন সে কায়ার স্বামীকে তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে দেখেছিল। সেই সময় তার বন্ধুরা কায়াকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। তারা বলেছিল কায়া নাকি খুব খোলামেলা, ছেলেরা যেভাবে তার দিকে তাকায় সেটা নিয়ে তার স্বামীর ভাবা উচিত। এরপর কায়া বলে সেদিন তার স্বামী বাড়ি ফিরে তার বানানো কাপড়গুলো ছিঁড়ে ফেলে, তার ফোন কেড়ে নেয়, তাকে ঘরের ভেতর তালাবন্দি করে রাখে। তখন ডেভিড তাকে জিজ্ঞেস করে তার স্বামী কি তার গায়ে হাত তোলে, কখনো কি তাকে মারার চেষ্টা করেছিল। এ কথা শুনে কায়ার স্বামীর মুখে আতঙ্ক ফুটে ওঠে, কিন্তু কায়া সবাইকে অবাক করে দিয়ে বলে তার স্বামী খারাপ মানুষ নয়, সে ইচ্ছে করে কিছুই করেনি, সবটাই ছিল একটা ভুল। তার স্বামীকে কাঠগড়ায় ডাকা হয়। সে বলে সে কখনোই কায়াকে মারার চেষ্টা করেনি,
শুধু রাগের মাথায় তার গলা ধরেছিল, কারণ কায়া বলেছিল সে তাকে ছেড়ে চলে যাবে। এ কথা শুনে কায়ার শাশুড়ি বলে, কায়া কখনোই আমাদের সাথে থাকতে চায়নি, সে তো শুধু কোরিয়াতে থাকার জন্য আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। এই যুক্তি আরও শক্ত হয় যখন গ্রামের এক ফার্মাসিস্ট দাবি করে কায়া সেদিন তার কাছে গর্ভনিরোধক ওষুধ চেয়েছিল, মানে সে এখন সন্তান চায় না। তাই সন্দেহের কাঁটা আবারও কায়ের দিকে এসে পড়ে। হয়তো ডিভোর্স নেওয়ার জন্যই সে নিজের গলায় এমন দাগ বানিয়েছে। কিন্তু ডেভিড বলে কোনো মানুষ নিজের গলায় এমন দাগ নিজে বানাতে পারে না। এরপর সে এক সাক্ষীকে আদালতে ডাকে। তিনি বলেন সেদিন রাতে কায়া অজ্ঞান হয়ে যাওয়ার পর তার স্বামী তাকে কোলে করে গ্রামের পশু হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে তিনি কিছু ছবি তোলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাসপাতালটি গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে, আর রাতের বেলায় কোনো ট্যাক্সিও পাওয়া যায় না। তবুও তার স্বামী তাকে পুরোটা পথ কোলে করে নিয়ে আসে। এই কথাটি শুনে ডেভিডের মনে সন্দেহ হয়, তাই সে আরেকটি ট্রায়ালের তারিখ চায়। তারপর ডেভিড কায়াকে জিজ্ঞেস করে, তুমি কেন মিথ্যা বলেছ যে তোমার স্বামী তোমাকে আঘাত করেছে? কায়া একেবারেই চুপ হয়ে যায়। ডেভিড বলে, গ্রামের সবাই যাকে এত ভালো মানুষ বলে, যে মাছিও মারতে পারে না, সে কিভাবে তোমাকে মারবে? সে আরও বলে, তোমার স্বামী বাঁহাতি, কিন্তু তোমার গলার দাগ ছিল ডানহাতি মানুষের। সে এবার প্রশ্ন করে, সেদিন তোমার শাশুড়ি বাইরে ছিল আর তোমার স্বামী দেরি করে ফিরেছিল, তাহলে সেদিন তোমার সাথে কে ছিল? এই প্রশ্ন শুনে কায়া ভেঙে পড়ে। সে বলে সেদিন সে তার শ্বশুরের সাথে বাড়িতে একা ছিল। ডেভিড বুঝে যায় সম্ভবত তার শ্বশুরই এসব করেছে, আর এই কারণেই কায়া হয়তো এসব লুকিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু এবার আর সত্য চাপা থাকে না। পুলিশ সাথে সাথে তার শ্বশুরকে গ্রেফতার করে। কায়া বলে সে তার স্বামীকে এসব বলে কষ্ট দিতে চায়নি, কিন্তু এটাও সত্য যে সে তার স্বামীকে ভালোবাসে না। সব শুনে বিচারক সাজা ঘোষণা করতেই যাবে, ঠিক তখনই অ্যাটর্নি মিয়ং এসে হাজির হয়। সে বলে সে কায়ার শ্বশুরের আইনজীবী। এদিকে অ্যাটর্নি মিয়ং কায়ার বিরুদ্ধে পাল্টা মামলা করে। সে দাবি করে কায়া বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি তার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে ইচ্ছে করে গোপন করেছিল, তাই এই বিয়ে বাতিল করা উচিত। যা শুনে প্রবনো টিম দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে কায়াকে দক্ষিণ কোরিয়া থেকে তার দেশে ফেরত পাঠানো হবে। দেখা যায় এই মামলার চাপের কারণে সবাই মানসিকভাবে ভেঙে পড়ে, তাই সবাই মেডিকেলে চেক আপ করায়। কিন্তু আশ্চর্যভাবে প্যাম পুরোপুরি ঠিক আছে। এদিকে ডেভিডের অবস্থা একেবারে অন্যরকম। তার শরীরে দেয়া অ্যানেস্থেশিয়া কাজ করছিল না। হঠাৎ করে সে প্রচণ্ড রেগে চিৎকার করতে শুরু করে। পরবর্তী শুনানিতে আবারও অ্যাটর্নি মিয়ং বিয়ে বাতিলের বিষয়টি তোলে। সে বলে কায়া ইচ্ছে করেই তার স্বামীর কাছ থেকে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি গোপন করেছিল, শুধুমাত্র বিয়েটি নিশ্চিত করার জন্য এবং কোরিয়ায় থাকার জন্য। তার মতে একজন স্বামীর জন্য এই তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সত্য লুকিয়ে কায়া তার স্বামী ও শ্বশুরবাড়ির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিষয়ে কায়াকে প্রশ্ন করা হলে সে স্বীকার করে, হ্যাঁ, সে আগে একটি সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু তখন সে খুব ছোট ছিল। তারপর সে নিজের জীবনের ভয়ঙ্কর সত্য বলতে শুরু করে। সে জানায় যখন তার বয়স ছিল মাত্র 13 বছর, তখন 32 বছর বয়সী এক ব্যক্তি তাকে অপহরণ করে ধর্ষণ করে। সেই লোকটিকে সে আগে কখনো দেখেনি। এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, কিন্তু অ্যাটর্নি মিয়ং ঠান্ডা গলায় বলে, আমি মানি কায়ার সঙ্গে অন্যায় হয়েছে। সে খুব অল্প বয়সে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে, কিন্তু তবুও তার উচিত ছিল সন্তান জন্ম দেওয়ার বিষয়টি না লুকানো। এটা কি প্রতারণা নয়? এই সময় অ্যাটর্নি ডেভিড তাকে পাল্টা প্রশ্ন করে। সে বলে, ধরুন আপনাকে একবার একটি কুকুর খুব বাজেভাবে কামড়েছিল, আপনি কি বিয়ের আগে আপনার স্ত্রীকে সেটা বলেছিলেন? অ্যাটর্নি মিয়ং বলে, এটা কি বলার জিনিস? অ্যাটর্নি ডেভিড তখন কঠিন গলায় বলে, কায়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তাকেও এক পাগলা কুকুর কামড়েছিল। এরপর অ্যাটর্নি ডেভিড আবারও প্রশ্ন করে, আপনি কি বিয়ের আগে আপনার সব যৌন সম্পর্কের কথা বিস্তারিতভাবে আপনার স্ত্রীকে বলেছিলেন? অ্যাটর্নি মিয়ং বলে, এটা কমন সেন্স, এসব বলা লাগে না। তখন অ্যাটর্নি ডেভিড বলে, ঠিক এটাই, তাই আইনও সাধারণ বুদ্ধি ও যুক্তির উপর ভিত্তি করেই হওয়া উচিত। কিন্তু অনেক সময় এই সাধারণ যুক্তিগুলো মানা হয় না। কায়ার সাথে যা হয়েছে তা সবার সাথে হয় না। সে মাত্র 13 বছর বয়সে অপহরণ হয়েছিল, 14 বছর বয়সে সন্তান জন্ম দিয়েছে, আর সেই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তার এই যন্ত্রণা ও ভয় কেউই কল্পনা করতে পারবে না।
হ্যাঁ, গর্ভধারণের কথা লুকানো ভুল ছিল, কিন্তু এই মামলা আসলে একজন শিশু নির্যাতনের মেয়েকে নিয়ে নয়, বরং তার শ্বশুরের দ্বারা নির্যাতিত হওয়া এক মেয়েকে নিয়ে। আর ক্ষমা চাওয়ার বদলে সেই লোক তার কষ্টকে ব্যবহার করে বিয়ে বাতিল করতে চাইছে। আমার অনুযায়ী এখানে কায়াকেই আবার ভিকটিম বানানো হচ্ছে। এই যুক্তি শোনার পর শুনানি শেষ হয়, কিন্তু তখনও কেউ জানে না রায়ের ফল কি হবে। তবু কায়া ভেতরে ভেতরে খুশি ছিল, কারণ বিদেশের মাটিতে এই প্রথম কেউ তার জন্য এত শক্তভাবে দাঁড়িয়েছে। কায়া চলে যাওয়ার পর প্যাম ডেভিডকে অভিনন্দন জানায়, কারণ জনস্বার্থ আইনজীবী হিসাবে এটাই ছিল ডেভিডের প্রথম বড় পদক্ষেপ। পরের শুনানিতে বিচারক বলেন, কায়া হয়তো সন্তান জন্ম দেওয়ার বিষয়টি গোপন করেছিল, কিন্তু তখন সে খুব ছোট ছিল এবং ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে গেছে। যেহেতু ঘটনাটি বহু বছর আগের, তাই এই বিয়ে বাতিল করা যাবে না। কায়া এখন ডিভোর্স নিতে পারবে এবং কোরিয়াতেই থাকতে পারবে। কেস জেতার আনন্দে ডেভিড প্যামকে বাইরে নিয়ে যায়। সেখানে সে ঘুষের ভিডিও নিয়ে প্রশ্ন তোলে। প্যাম জানায় এক অচেনা ব্যক্তি তাকে সেই ভিডিওটি পাঠিয়েছিল। সম্ভবত ডেভিডকে ফাঁসানোর জন্যই এটা করা হয়েছে। তবুও প্যাম পুরোপুরি নিশ্চিত হতে পারছে না যে ডেভিড আসলে ভালো মানুষ কিনা, কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যায় ডেভিড হাসি মুখে ঘুষ নিচ্ছে। আর তাছাড়া সে ইতিমধ্যেই 70% টিম রেটিংয়ের চুক্তির কথা জানতে পেরেছে। সে ডেভিডকে বলে, আমরা তোমাকে সুপ্রিম কোর্টের বিচারপতি বানাতে এত চেষ্টা করছি, আর তুমি এসব করছো, আবার আদালতেও এত আন্তরিকতার সাথে লড়ছো। তবুও আমি বিশ্বাস করতে চাই তুমি হয়তো একজন ভালো মানুষ। এদিকে অ্যাটর্নি মিয়ং আবারও আপিল করে এবং নতুন প্রমাণ দেয়। সে জানায় কায়া তার ধর্ষকের সাথে টানা 9 মাস একসাথে ছিল। এরপর দেখানো হয় কায়া 1 সপ্তাহ পর সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু তার বাবা সমাজে বদনাম হওয়ার ভয়ে তাকে তাড়িয়ে দেয়। তাই কায়া বাধ্য হয়ে আবারও সেই লোকটার কাছে ফিরে যায়। এরপর কায়া টানা 9 মাস তার সাথে থাকে, আর প্রতি রাতেই সে নির্যাতনের শিকার হতো। যখন গর্ভাবস্থায় তার প্রসব যন্ত্রণা শুরু হয়, তখন সে আবারও পালিয়ে তার বাবার কাছে চলে আসে, কিন্তু এবারও তার বাবা তাকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সে এক জঙ্গলে তার সন্তানের জন্ম দেয়, আর সেই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এসব দেখে অ্যাটর্নি মিয়ং প্রমাণ করতে চায় যে কায়ার বাবা নাকি তাকে সেই লোকটার সাথে থাকার অনুমতি দিয়েছিল। তাহলে এটা কিভাবে যৌন নির্যাতন হয়? এটা তো এক ধরনের বিয়ে। সে আরও বলে, তার স্বামীর কাছ থেকে এই গর্ভধারণের বিষয়টি লুকানো তার ঠিক হয়নি। যদি সব জেনে তার স্বামী তাকে বিয়ে করত, তাহলে এই কেস আর এত দূরে আসতো না, আর তার সম্মান বা ব্যক্তিগত গোপনীয়তাও নষ্ট হতো না। এসব শুনে কায়া ভীষণ কষ্ট পায়, কারণ তার ভয়ঙ্কর অতীতকে বিয়ে বলে দেখানো হচ্ছে। এবার বিচারকও অ্যাটর্নি মিয়ংয়ের সাথে একমত হয়। তিনি এই বিয়ে বাতিল করে দেন, আর সত্য গোপন করার জন্য কায়াকে 1 কোটি ওন ক্ষতিপূরণ দিতে বলা হয়। এতে পুরো প্রোবোনো টিম ভেঙে পড়ে। তারা জানতে পারে এই বিচারকই আগের কেস মানে বিওলের কেসে সংসদ সদস্য ছিল। সম্ভবত সে এই মামলার মাধ্যমে ডেভিডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে। তাই ডেভিড এবার সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নেয়। আপিলের পর আবারও বিচার শুরু হয়, কিন্তু বিচারক বলেন গ্রামের 100 জনেরও বেশি মানুষ অভিযুক্ত গ্রাম প্রধানের পক্ষে আবেদন করেছে। তারা বলেছে তিনি একজন ভালো মানুষ, খুব দয়ালু এবং তার আগে কোনো অপরাধের রেকর্ড নেই। অন্যদিকে গ্রামবাসীরা কায়ার বিরুদ্ধে কথা বলেছে। তারা বলেছে সে ছোট পোশাক পরত এবং তার আচরণ শালীন ছিল না। এইসব কারণে গ্রাম প্রধানের 3 বছরের সাজা স্থগিত করা হয়। শাস্তি হিসাবে তাকে শুধু কয়েকদিন কমিউনিটি সার্ভিস প্রদান করতে বলা হয়। এই রায়ে কায়া পুরোপুরি ভেঙে পড়ে। ডেভিড প্রচণ্ড রেগে যায়, তাই সে আবারও আপিল করে, কিন্তু সেটাও খারিজ হয়ে যায়। আপিল বাতিল হয়ে যাওয়া মানে কায়ার ভিসাও বাতিল হওয়া, আর তখন তাকে কোরিয়া থেকে বের করে দেওয়া হবে। এই সত্য বুঝতে পেরে ডেভিড পুরোপুরি ভেঙে পড়ে। তাই সে মরিয়া হয়ে একটি উপায় খুঁজতে শুরু করে। আইনের বই, পুরনো মামলা, একটার পর একটা আর্টিকেল সব উল্টে পাল্টে দেখে, কিন্তু কিছুই কাজে আসে না। এদিকে অফিসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন কায়াকে ডিপোর্ট করার জন্য এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই ডেভিড তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়। সে এবার কায়ার জন্য শরণার্থী স্ট্যাটাসে আবেদন করে, মানে কায়া কোরিয়ান একজন শরণার্থী হিসাবে থাকতে পারবে, কারণ তার নিজ দেশে ফেরার মতো কোনো জায়গা নেই। কিন্তু সেই আবেদনও বাতিল হয়। তাই সে একটি পাবলিক হিয়ারিংয়ে আবেদন করে। তখন বিচারক অবাক হয়ে প্রশ্ন করেন, এই শুনানির মানে কি, আর কায়া কিভাবে শরণার্থী হতে পারে?
সে তো 2 বছর আগে বিয়ে করে এখানে এসেছে। তখন ডেভিড বলে যে কিভাবে কায়ার শ্বশুর তাকে নির্যাতন করেছে, কিভাবে সে ভয়ঙ্কর অত্যাচারের শিকার হয়েছে। এই কথা শুনে বিচারক ক্ষিপ্ত হয়ে বলেন, যদি সে নির্যাতিত হয়ে থাকে তাহলে সে অন্য কোনো দেশে শরণার্থী হবে, কোরিয়াতে নয়। ঠিক তখনই ডেভিড প্রশ্ন ছুড়ে, এটাই কোরিয়া, যে দেশে যৌন নির্যাতনের শিকারদের বিচার না দিয়ে দেশ ছাড়া করা হয়, যে দেশে নির্যাতিত নারীদের বিয়ে করে প্রতারণা করা হয়েছে বলা হয়। কায়ার কেস মিডিয়ার নজর কাড়ে। এই রিপোর্ট প্রকাশ হতেই কায়ার মতো আরও অনেক ভুক্তভোগী আদালতে হাজির হয়। কেউ প্রেমিকের দ্বারা নির্যাতিত, কেউ অফিসের বস দ্বারা যৌন হয়রানির শিকার, আবার কেউ কেউ কায়ার মতোই বিয়ের পর নির্যাতনের শিকার। সবাই একসাথে বলে তারা এমন দেশ চায় না যেখানে ভুক্তভোগীদের উপেক্ষা করা হয় আর অপরাধীদের বাঁচানো হয়। ডেভিড আরও অনেক মানুষের ভিডিও দেখায় যারা ন্যায় বিচার চায়, আশ্রয় চায়। তখন অ্যাটর্নি মিয়ং বলে, একজন বিদেশি নারীর জন্য এত বড় ইস্যু বানানো হচ্ছে, এটা কি ঠিক? কিন্তু অ্যাটর্নি ডেভিড কঠিন গলায় বলে, এটা শুধু শরীরের ব্যাপার নয়, এটা যে কারোর সাথেই হতে পারে। আর ঠিক না বেঠিক এ কথা যদি বলেন, তাহলে বিদেশি শ্রমিকেরাই আমাদের দেশে কাজ করে, বিদেশি মেয়েরাই আমাদের গ্রাম আর ক্ষেত খামার বাঁচিয়ে রাখে, অথচ আপনার নিজের সন্তানদেরই বিদেশি নাগরিকত্ব আছে। তাহলে বলুন আসল দেশপ্রেমিক কারা? এই প্রশ্নে পুরো আদালত নীরব হয়ে যায়। এরপর বিচারক আগের রায় বাতিল করে কায়ার পক্ষে রায় দেন। কায়া কোরিয়ায় থাকতে পারবে, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এই রায়ে সবাই খুশি হয়। এরপর প্যাম ডেভিডের মেডিকেল রিপোর্ট দেখে বুঝতে পারে ডেভিড নির্দোষ, সে কিছুই করেনি। তো এই ছিল আমাদের আজকের গল্প।